আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো। আজকে 21শে রমাদান, তো সবাইকে রমজান মাসের শুভেচ্ছা। যদিও রমজান মাস শেষ হয়ে যাচ্ছে, কষ্ট লাগছে, কারণ এই রমজান মাসটা হচ্ছে হাজার হাজার মাস অপেক্ষা উত্তম, আমরা জানি। তো আশা করছি তোমরা যারা মুসলমান তারা সবাই রোজা করছো। নামাজ, শুধু রোজা না, সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা রোজার সাথে সেটা হচ্ছে নামাজ পড়া, সেটাও করছো। এবং এবং আমাদের সওয়াব কামানোর যে ক্ষেত্রগুলো, সব দিকে তোমরা কাজ করছো। তো এর পাশাপাশি যে একটা কাজ আমাদের করতে হবে, ভুলে গেলে চলবে না, কারণ আমাদের জীবনে কি দরকার বলো তো? 5টা যে মৌলিক জিনিস, সেটা হচ্ছে খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা এবং শিক্ষা। তো এই 5টা মৌলিক চাহিদার মধ্যে শিক্ষাটাও কিন্তু রাখতে হবে, রাইট? হ্যাঁ, শিক্ষাটা বাদ দিলে কিন্তু চলবে না, কারণ আমরা জানি যে একজন ভালো মানুষ হতে হলে ভালো লেখাপড়ার কোনো বিকল্প নাই। তো চলো আজকে আমরা আমাদের বিজ্ঞান 2য় অধ্যায় নিয়ে আলোচনা করব, কারণ প্রথম অধ্যায় ইতিমধ্যে আমরা শেষ করে ফেলেছি। তো নতুন যে অধ্যায়টার সাথে আজকে আমি তোমাদেরকে পরিচয় করাবো, সেই অধ্যায়টার নাম হচ্ছে উদ্ভিদ এবং প্রাণীর কোষীয় সংগঠন। আমরা দুটো নাম দেখতে পাচ্ছি, একটা হচ্ছে উদ্ভিদ আর একটা হচ্ছে প্রাণী। প্রাণী হচ্ছে আমরা, আর উদ্ভিদ হচ্ছে আমরা জানি গাছপালা। তো প্রাকৃতিক পরিবেশে ক্ষুদ্র ক্ষুদ্র জীবদেহ থেকে শুরু করে অতিশয় বৃহদাকার উচ্চ শ্রেণীর উদ্ভিদ, হ্যাঁ, এবং প্রাণীদেহে সাংগঠনিক এবং কার্যপ্রণালীতে প্রচুর মিল অমিল আছে। তো জীবদেহ কোষ দিয়ে গঠিত, এটা আমাদেরকে জানতে হবে। প্রত্যেকটা শরীর জীবই হচ্ছে কোষ দিয়ে গঠিত। কোষ কাকে বলে এটা আমরা ক্লাস 6-এ শিখে এসেছি। কাকে বলে বলতো? কোষ হচ্ছে জীবদেহের গঠন এবং কাজের একককে কোষ বলে। আর বিগত কয়েকশো বছর ধরে বিজ্ঞানীরা আসলে চেষ্টা করছে কোষের গঠন, আকৃতি, প্রকৃতি, কাজ, কিভাবে কোষটা আমাদের শরীরে আছে এবং আমরা এটাকে কিভাবে কাজে লাগাই, হ্যাঁ, সেইটার কাজ করে যাচ্ছে গবেষণামূলক। একটা জীবদেহের সব কোষের গঠন প্রকৃতি কিন্তু একরকম নয়, বরং ভিন্ন। তো আমরা এই পরিচিতি কোষের গঠন বর্ণনা করব, কিন্তু অনেক অঙ্গাণু আছে যেগুলো একসাথে এক কোষে পাওয়া যায় না, তাই মোটামুটি সব ধরনের কোষে পাওয়া যায় এমন এমন অঙ্গাণু সহ আমরা এই অধ্যায়ে আলোচনা করব। এবং প্রথমে আমরা জানি যে যৌগিক অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে বিজ্ঞানীরা কোষের ধারণা পেয়েছিল, বাট পরবর্তীতে যেহেতু এখন আধুনিক যুগ, ইলেকট্রন আণুবীক্ষণিক যন্ত্র আবিষ্কার হয়ে গেছে, তাই এই যন্ত্র আবিষ্কারের পরে এটা আরো সুস্পষ্ট এবং বিস্তারিত হয়েছে। তো আসো আমরা আজকে আদর্শ কোষ সম্পর্কে আলোচনা করি। তো আমরা এটার জন্য প্রথমেই ছবি দেখব। দেখো, এখানে 2টা ছবি দেখতে পাচ্ছি, একটা হচ্ছে উদ্ভিদ কোষ এবং আরেকটা হচ্ছে প্রাণী কোষ। খেয়াল করো, এই যে উদ্ভিদ কোষের মধ্যে এখানে যে ছবিটা আছে, এই ছবিটা অনেকটা বেশ কিছু পার্থক্য আছে। এটা যে উদ্ভিদ কোষ, তার মধ্যে আমরা মাঝখানে একটা ফাঁকা বড় অংশ দেখতে পাচ্ছি, এটার নাম হচ্ছে কোষ গহ্বর। আর এটা যে উদ্ভিদ কোষ, এটার মাঝখানে আমরা বড় একটা নিউক্লিয়াস দেখতে পাচ্ছি, যেটা আমাদের শরীরে থাকে। এছাড়াও আরো কি কি পার্থক্য আছে, এগুলো নিয়ে আমরা আজকের ক্লাসে বিস্তারিত আলোচনা করব। তাহলে চলো আমরা উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের পার্থক্য এবং অঙ্গগুলো সম্পর্কে ধারণা নিই। তো এই সম্পর্কে ধারণা পেতে হলে আমাদেরকে প্রথমেই জানতে হবে যে এই ছবিটা উদ্ভিদ কোষে কিভাবে আঁকা যায়, প্রাণী কোষের। হ্যাঁ, তো উদ্ভিদ কোষ কিভাবে আঁকা যায়, ফার্স্ট আমি তোমাদেরকে এটা দেখাই, কারণ তোমাদের কিন্তু পরীক্ষায় ছবি আঁকা আসছে 3 মার্কসের প্রশ্ন হিসেবে, যে একটা উদ্ভিদ কোষের তোমার হচ্ছে চিহ্নিত অংশ সহ চিত্রকে দেখাও অথবা একটা প্রাণী কোষের দেখাও। তো প্রথমেই আমরা আসো উদ্ভিদ কোষের চিহ্নিত, মানে আগে ছবি আঁকাটা শিখে নেই। খেয়াল করো কিভাবে আঁকছে, তোমরাও কিন্তু বাসায় এভাবে প্র্যাকটিস করবা, ঠিক আছে? এবং অবশ্যই ছবি এঁকে আমাকে কমেন্টস বক্সে ছবি পাঠাবে অথবা মেসেজ পাঠাবে। খেয়াল করো, মাঝখান থেকে ছবি আঁকলে আঁকাটা সহজ হয়।
এটা আমরা পরে শিখবো। স্টেপগুলো খেয়াল করো, একই রকম জিনিসগুলো প্রথমে এঁকে নেওয়া হচ্ছে। পরীক্ষায় আমরা কিন্তু বেশি সময় পাবো না, সো আমাদেরকে চর্চা করতে হবে এবং দ্রুত আঁকতে হবে। হ্যাঁ, তোমরা প্রায় বলো ম্যাম আঁকতে পারছি না, ম্যাম কিভাবে আঁকবো, ম্যাম শিখায় দেন। এই যে দেখায় দিলাম কিন্তু হাতে কলমে, পরে কিন্তু বলবে না যে পারি না, পারিব না এই কথাটি বলিবে না। আর হুবহু হতে হবে তা না, দু একটা অঙ্গাণু যদি এদিক সেদিক থাকে, একটু যদি জায়গা চেঞ্জ হয় কোনো সমস্যা নাই। মোটামুটি ছবি এঁকে এইটুকু বোঝাতে পারলেই হলো যে তুমি জানো কোন কোন অঙ্গাণু থাকে এবং কিভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকে। বেসিক জিনিসগুলোর দিক না চেঞ্জ করে মোটামুটি ভাবে আঁকতে পারলেই হবে। তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই বাসায় আঁকাটা প্র্যাকটিস করবে। আবারও বলছি, গ মার্কসের প্রশ্নের জন্য এটা পরীক্ষায় কিন্তু আসে, হয় উদ্ভিদ কোষ থাকে না প্রাণী কোষ থাকে। তো সেক্ষেত্রে তোমাকে কিন্তু শুধু পড়লেই হবে না, ছবিও আঁকতে হবে। সায়েন্স হচ্ছে এমন একটা সাবজেক্ট যেখানে ছবি আঁকার আসলে কোনো বিকল্প নাই। মিউজিকটা অফ করে দেই, তাহলে দেখতে সুবিধা হয়। দেখো জিনিসের সাইডগুলোকে ডার্ক করে নিচ্ছে। তো আসো আমরা একটু উদ্ভিদ কোষ যখন এঁকে ফেলেছি, উদ্ভিদ কোষের বর্ণনাটা পড়ে ফেলি। কি আছে বর্ণনা একটু খেয়াল করি। প্রতিটি জীবকোষ এক বা একাধিক কোষ দিয়ে গঠিত। একটা আদর্শ উদ্ভিদ কোষ প্রধানত দুটো অংশ নিয়ে গঠিত, একটা হচ্ছে কোষ প্রাচীর আর একটা হচ্ছে প্রোটোপ্লাজম। কোষ প্রাচীর কাকে বলে? উদ্ভিদের ক্ষেত্রে কোষ ঝিল্লির বাইরে জড় পদার্থ দিয়ে তৈরি একটা পুরু প্রাচীর থাকে। এই দেখো ছবির মধ্যে এই যে মোটা যে প্রাচীরটা, এটা হচ্ছে কোষ প্রাচীর, কোষ ঝিল্লির বাইরে। ঠিক আছে, এটা সেলুলোজ দিয়ে তৈরি। সেলুলোজ হচ্ছে এক ধরনের পদার্থ। প্রাণী কোষে এই প্রাচীরটা থাকে না। এই দেখো ছবিতে দেখো, এই মোটা প্রাচীরটা নাই বাইরে, হ্যাঁ থাকে না। প্রাণী কোষের আবরণটি প্লাজমা পর্দা দ্বারা গঠিত। কোষের সজীব অংশকে রক্ষা করা এবং কোষের সীমারেখা নির্দেশ করা হচ্ছে কোষ প্রাচীরের কাজ। তাহলে কোষ প্রাচীর কাকে বলে, এখান থেকে এতটুকু
অ্যান্ড কোষপ্রাচীরের কাজ কি? এখান থেকে এতটুকু দুইটা কাজ আমরা এখানে দেখতে পাচ্ছি। একটা হচ্ছে কোষের সজীব অংশকে রক্ষা করা, মানে বাহির থেকে কোনো কিছু যেন ভেতর প্রবেশ না করতে পারে এবং ভেতরের কোনো কিছু যেন বাইরে চলে যেতে না পারে। একটা শক্ত একটা আকৃতি, একটা সুঠম একটা আকৃতি দান করে এবং কোষের সীমা নির্দেশ করে যে হ্যাঁ তোমার স্পেসিফিক এতটুকু মিলেই হচ্ছে তুমি। হ্যাঁ, এইটাই হচ্ছে কোষপ্রাচীরের কাজ, প্রধান প্রধান কাজ। এখন আমরা চলে যাব 2 নম্বর অংশ কোষের, একটা আদর্শ উদ্ভিদ কোষে, সেটা হচ্ছে প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজমটা কি দেখো তো? প্রোটোপ্লাজম হচ্ছে কোষের অর্ধতরল জেলের মতো আঠালো দানাদার বর্ণহীন সজীব অংশ। তাহলে মানে তরলটা অর্ধেক তরল থাকবে, অর্ধেক শক্ত শক্ত থাকবে, বা শক্ত শক্ত বলতে শক্ত না, মানে দানা দানা থাকবে, জেলির মতো আঠালো হবে। জেলি তো জানি আমরা কেমন আঠালো। দানাদার, দানা দানা থাকবে এবং বর্ণহীন মানে কালার থাকবে না, একটা সজীব অংশ এটা। এই যে আমাদের কোষের ভিতরে এই যে দানা 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 অংশগুলো দেখতে পাচ্ছ না, এগুলা ফোটা ফোটা ফোটা, এটা হচ্ছে তোমার প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম নানাবিধ প্রক্রিয়ার ফলে জীবের বৈশিষ্ট্যগুলো পরিলক্ষিত হয়। এটা বিভিন্ন জৈব এবং অজৈব যৌগের সমন্বয়ে গঠিত এবং প্রোটোপ্লাজমে পানির পরিমাণ থাকে সাধারণত 67 থেকে 90 ভাগ। তোমাদের অবজেক্টিভের জন্য যে প্রোটোপ্লাজমে পানির পরিমাণ কতটুকু থাকে? 67 থেকে 90 ভাগ। আমি জানি এই প্রশ্নটা নিয়ে অনেক প্রশ্ন আছে। প্রশ্ন নিয়ে প্রশ্ন কেন বললাম বলো তো? কারণ হচ্ছে কি, এক একটা বইয়ে এটার অ্যান্সার এক এক রকম দেওয়া। তোমাদের বইয়ে যেটা দেওয়া আছে তোমরা সেটাই পড়বা, সেটাই কারেক্ট। হ্যাঁ, তোমার ক্লাসে তোমার বইয়ে যেটা দেওয়া আছে সেটাই কারেক্ট। প্রোটোপ্লাজমের কোষের প্রধান অংশ দুটা। কি কি? আবার প্রোটোপ্লাজমেরও দুটো অংশ আছে, একটা হচ্ছে সাইটোপ্লাজম আর একটা হচ্ছে নিউক্লিয়াস। সাইটোপ্লাজমটা কি আসলে জানি? প্রোটোপ্লাজমকে ভাঙলে এর ভিতরে সাইটোপ্লাজম থাকে, মানে এটা কোষের প্রোটোপ্লাজমের নিউক্লিয়াসের বাইরে যে জেলির মতো অংশ, নিউক্লিয়াসের বাইরে, এই যেখানে নিউক্লিয়াস উদ্ভিদ কোষে, এটার বাইরে যে অংশ সেটাকে সাইটোপ্লাজম বলে, মানে এটার বাইরের অংশটাকে সাইটোপ্লাজম বলে। থকথকে জেলির মতো, প্রোটোপ্লাজমের মতোই দেখতে। সাইটোপ্লাজমের অভ্যন্তরে কি কি থাকে? তার মানে এই পুরো এরিয়াটা হচ্ছে সাইটোপ্লাজমের, অ্যান্ড এই কোষের ভিতর মানে নিউক্লিয়াসের ভিতরের অংশটা হচ্ছে প্রোটোপ্লাজমের। আবার বলতেছি, এই অংশটুকু বাদে বাকি যে অংশটা আছে জেলির মতো থকথকে, এটা হচ্ছে সাইটোপ্লাজমের, আর এই অংশটুকু নিউক্লিয়াসের ভিতরে, এটা হচ্ছে প্রোটোপ্লাজমের। এখন এই আদর্শ কোষে সাইটোপ্লাজমে কি কি থাকে? থাকে হচ্ছে নাম্বার 1 প্লাস্টিড। আমরা নতুন যেহেতু ক্লাস, নতুন চ্যাপ্টার, নতুন নতুন শব্দগুলোর সাথে একটু পরিচিত হই। 1 নাম্বার কি? প্লাস্টিড। 2 নাম্বার কি? মাইটোকন্ড্রিয়া। নাম্বার 3 গলজি বডি। নাম্বার 4 এন্ডোপ্লাজমিক চালিকা। নাম্বার 5 রাইবোজোম। নাম্বার 6 লাইসোজোম। নাম্বার 7 সেন্ট্রিওল। তাহলে একটা আদর্শ উদ্ভিদের অঙ্গাণুগুলো এখানে অনেকগুলো আছে। আমরা মোটামুটি 7টা অঙ্গাণু সম্পর্কে ধারণা পেলাম, কোনটা কি বিস্তারিত আছে নিচে। আচ্ছা, এই উদ্ভিদ কোষের মধ্যে কিন্তু আরেকটা জিনিস দেখা যাচ্ছে, কি সেটা বলো তো? কোষ গহ্বর। এই দেখো ফাঁকা, হ্যাঁ, আমের ভিতরে যেমন আমের আটি থাকে, অনেকটা আমের আটির মতো দেখতে। হ্যাঁ, কাঁচা আম দেখবা যে যখন অপরিপক্ক অবস্থায় থাকে তখন তার ভিতরটা ফাঁপা থাকে, দেখতে অনেকটা সেরকম লাগছে, তাই না? আর গরম কিন্তু চলেই আসছে, এখন কিন্তু মোটামুটি আমের সিজন শুরু হয়ে গেছে। তো দেখো, কোষ গহ্বর। কোষ গহ্বর হচ্ছে কোষের সজীব অঙ্গাণু এবং নির্জীব বস্তুসমূহ সাইটোপ্লাজমের ধাপতে থাকে। উদ্ভিদ কোষের নির্জীব বস্তুসমূহের মধ্যে কি কি আছে জানো? নির্জীবগুলো হচ্ছে যেমন সঞ্চিত খাদ্য, বজ্র পদার্থ, খরিত পদার্থ। সঞ্চিত পদার্থ মানে কোষের মধ্যে যেগুলো জমা হয়। বজ্র পদার্থ মানে কোষের যে পদার্থগুলো প্রয়োজন নাই, যেগুলো বের করে দেয় সেগুলো। খরিত পদার্থ মানে কোষ থেকে যেগুলো নিঃসরণ হয়, চুয়ে চুয়ে পড়ে, সেগুলো। কোষের সাইটোপ্লাজমের তরল পদার্থগুলো মানে তরল পদার্থ পূর্ণ ছোট বড় গহ্বর থাকে। এই যে এর মধ্যে আবার সাইটোপ্লাজমের ভিতরে ছোট 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 গোল 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 ফাঁকা গহ্বর থাকে। এই গহ্বরগুলো কোষ গহ্বরের মতোই, কিন্তু এগুলোকে বলে কোষ রস থাকে, এই জন্য এগুলোকে কোষ রস বলে। আর প্রাণী কোষে সাধারণত কোষ গহ্বর থাকে না, আর যদি থাকেও তাহলে যে এরকম থাকে, গোল্লা গোল্লা ছোট ছোট গোল থাকে।
উদ্ভিদ কোষে কোষ গহ্বর বেশি থাকে এবং আকারে বড় হয়। এই কারণে উদ্ভিদ কোষের নিউক্লিয়াস একপাশে থাকে এবং প্রাণী কোষের নিউক্লিয়াস মাঝখানে থাকে। প্রমাণটা দেখে নেই, সত্যিই তো তাই। দেখো, উদ্ভিদ কোষের নিউক্লিয়াস একপাশে আছে, প্রাণী কোষের নিউক্লিয়াস মাঝখানে আছে। নানা রকম জৈব অ্যাসিড, লবণ, শর্করা, আমিষ ইত্যাদি কোষ গহ্বরে দ্রবীভূত অবস্থা থেকে কোষরস প্রস্তুত করে। তা গহ্বরের মধ্যে যে কোষরস থাকে না, সেটা কিভাবে প্রস্তুত করে? সেটা এই যে জৈব অ্যাসিড, লবণ, শর্করা, আমিষ দিয়ে প্রস্তুত করে। এবং এগুলো আমরা কোথা থেকে পাই? আমরা মানুষ যারা খাবার থেকে পাই, উদ্ভিদ যারা তারাও কিন্তু মাটি থেকে খনিজ লবণ, পানি, রোদ ইত্যাদির মাধ্যমে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় তৈরি করে খাবার। ওটা হচ্ছে গাছের খাবার, মানে উদ্ভিদের খাবার। এখন দেখো, নিচে একটা কাজ দেখতে পাচ্ছ তো, যে প্রাণ এবং উদ্ভিদ কোষের পার্থক্যগুলো পোস্টার কাগজে লিখো, চিত্র দেখে ভালো করে লিখো। তাহলে আমরা তো উদ্ভিদ কোষ আঁকা শিখছি, তাই না? উদ্ভিদ কোষের ছবি আঁকা শিখেছি, প্রাণী কোষে শিখবো না, তা কি হয়? তাহলে আসো আমরা ঝটপট প্রাণী কোষের ছবি আঁকাটাও শিখে নেই। দেখো কিভাবে, কোন স্টেপটা, এই যে হচ্ছে মেন ছবিটা, উপরের মেন ছবিটা, একটু মোবাইলটা উঁচু করে নিই। এই দেখো, দেখতে পেয়েছো উপরের মেন ছবিটা উপরে? ঠিক এটা দেখে এটা আঁকা হচ্ছে। তোমরাও কিন্তু চেষ্টা করবে বাসায়, হ্যাঁ? তোমাদের সামনে বই নিবা, তোমরা ভিডিও দিবা, তোমরা চাইলে গুগলে সার্চ করবা, খুব সহজ। হ্যাঁ, মানে একটু খুঁজলেই কিন্তু জিনিসগুলো পাওয়া যায়। আমাদের শেখার কিন্তু কোনো শেষ নাই। শুধু বইয়ের মধ্যে আমরা দুটো লাইনের মধ্যে ইনফরমেশনে সীমাবদ্ধ থাকবো না। আমরা জানতে হলে আমরা আরো বই পড়বো, আরো আমরা তথ্য সংগ্রহ করব। প্রথমে বাইরের আকারটা আঁকা হয়েছে, প্রথমে যেটাকে বলে কোষঝিল্লি। এই যে আকারটা আঁকলো, কোষঝিল্লি। আর একটু আগে আমরা পড়েছি যে প্রাণী কোষের মাঝখানে থাকে নিউক্লিয়াস, আর উদ্ভিদ কোষের থাকে কোথায়? একপাশে, তাই না? তো এখন দেখো, প্রাণী কোষের মাঝখানে নিউক্লিয়াসটাকে আঁকছে। তোমরা একটু বড় করে আঁকবা, হ্যাঁ, খাতা ভরে আঁকবা প্র্যাকটিসের জন্য। আর আবারও বলতেছি, পরীক্ষার হলে কিন্তু একবার আঁকলেই তোমার হয়ে যাবে না চর্চা। পরীক্ষার হলে যদি তুমি ঝটপট আঁকতে চাও, তাহলে কিন্তু তোমাকে কি করতে হবে? বাসায় বারবার আঁকে এটা চর্চা করতে হবে। এখন যেটা আঁকা হচ্ছে, এটা হচ্ছে অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা। এন্ড এখন এর ভিতরে এটা যেটা আঁকছে, এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। এই গোল অংশটাকে বলে কোষ গহ্বর। আরেকটা অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা। আরেকটা কোষ গহ্বর, আরেকটা মাইটোকন্ড্রিয়া। তো মানে মনে রাখবো আমরা, হ্যাঁ, দুইটা অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা আঁকবো। মানে আসলে কি, যেহেতু আমাদের চর্চার অভাব এবং আমরা এই ছবিগুলো, এই জিনিসগুলো, যেমন আমরা চাল, ডাল, আটা, এই নামগুলো, এই ছবিগুলো সম্পর্কে অভ্যস্ত, চোখ বন্ধ করে এগুলো আমরা এঁকে ফেলতে পারবো, বাট এই জিনিসগুলোকে আঁকতে পারবো? যেহেতু এটা একটা নতুন একটা টপিক, তো অবশ্যই কোনটার পরে কোনটা আঁকবো এটা আমরা একটু মাথায় ধারণ করব। আর একটা অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা, আর একটা কোষ গহ্বর, আর একটা মাইটোকন্ড্রিয়া। আমাদের শরীরের কোষের ভিতরটা কিন্তু এরকম থাকে। প্রাণী কোষ আঁকা হচ্ছে, প্রাণী কোষ, আমাদের শরীরে যে কোষ থাকে সেই কোষ। তো ভালো করে খেয়াল করো। এখন যেটা আঁকা হচ্ছে সেটার নাম হচ্ছে সেন্ট্রোসোম। খেয়াল করো, আর একটা অমসৃণ, এটা অমসৃণ। এখন যেটা আঁকা হচ্ছে এটার নাম হচ্ছে গলজি বস্তু। খুব কিন্তু কঠিন না। কঠিন কি? সহজই তো লাগছে। বাস হয়ে গেল। এই তাহলে এই পর্যন্তই আজকে। আমরা আজকে ক্লাসে মোটামুটি প্রাণী কোষ, মানে পার্ট 1 থেকে 2, পার্ট 1 থেকে 2 না, আসলে আমরা পার্ট 1 থেকে 2 পড়েছি। 1 থেকে 2 পড়েছি, এ পর্যন্ত পড়ে ফেলেছি না? পার্ট 1, 2 আমাদের ফুললি কমপ্লিট।
হ্যাঁ, আমার পড়ানো কমপ্লিট, কিন্তু তোমাদের কিন্তু পড়া এখনো কমপ্লিট না। তাহলে তোমরা বাসায় কি করবা, খুব সুন্দর করে খাতা ভরে, তোমাদের ছবি আঁকতে সবার ভালো লাগে, লাগে না বলো? এটা তো কোনো মানুষের ছবি না, এটা হচ্ছে একটা অংশের ছবি। এটা উদ্ভিদের এবং প্রাণীর যে কোষ থাকে সেসব অংশের ছবি। ছবিটা ভালো করে আঁকবা, পরীক্ষার প্রস্তুতি রাখবা সব সময়। যেন আমি যখন স্কুল খুললে তোমাদেরকে এটা আঁকতে বলবো, তোমাদের কিন্তু আমাকে 5 মিনিটে এটাকে দেখাতে হবে। আমার বিশ্বাস তোমরা অবশ্যই পারবা একটু চেষ্টা করলে। আর এখানে যে উপাদানগুলো আছে, কোষ প্রাচীর কি, প্রোটোপ্লাজম কি, সাইটোপ্লাজম কি, সাইটোপ্লাজমের ভিতরে যে অঙ্গগুলো থাকে 7টা, তাদের নাম কি, কোষ গহ্বর কাকে বলে, কোষ রস কিভাবে প্রস্তুত হয়, এই পর্যন্ত খুব ভালো করে পড়বা। এবং এটার মধ্যে কোন কোন জিনিসগুলো উদ্ভিদ কোষে আছে, প্রাণী কোষে নাই, প্রাণী কোষে আছে, উদ্ভিদ কোষে নাই, সেটার একটা চার্ট করবা। তাহলে আজ এই পর্যন্তই বাচ্চারা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। খুব শীঘ্রই ইনশাল্লাহ আগামী ক্লাসে দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে, নতুন কোনো ইনফরমেশন নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।